আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ সেশনের পরীক্ষাটা আজকে হয়ে গেল। তো এই পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশের যে প্রশ্নগুলি আছে এগুলার ডিটেইলস সমাধান আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি প্রশ্নগুলা সলভ করা যায়। এবং আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নটা বেশ সহজ প্রশ্ন ছিল। কারণ হচ্ছে অধিকাংশ প্রশ্নই খুব দ্রুততার সাথে আপনি যদি কনসেপ্ট জানা থাকে সলভ করতে পারবেন। সো আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার এস এম মনিরুজ্জামান। আমি হচ্ছে বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেছি। আমার এইচএসসি ছিল ২০০৩ ব্যাচ। চলুন শুরু করে দিই আমরা ইনশাআল্লাহ। প্রথম যে কোশ্চেনটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু প্রাসের যে গতি সেই গতি থেকে করা। বাট তারপরও আমি বলব যে এটা পারা উচিত সবার। কারণ আপনারা কিন্তু শর্ট সিলেবাসে যদিও পদার্থবিজ্ঞানে আপনাদের গতিবিদ্যা অধ্যায়টা ছিল না কিন্তু উচ্চতর গণিতে প্রাস ছিল। সুতরাং উচ্চতর গণিতে সবাই প্রাস পড়ে ফেলছেন। এখন দেখেন একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে গতিশক্তিতে নিক্ষেপ করা হয়েছে। তাহলে অনুভূমিকের সাথে নিক্ষেপ করা হয়েছে 45 ডিগ্রি কোণে এবং গতিশক্তিতে। তাহলে এখানে যদি v0 তার বেগ হয় তাহলে শুরুতে গতিশক্তি সমান হাফ এম ভি নট স্কোয়ার। এবার কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত হবে। তাহলে বস্তুটা যখন সর্বোচ্চ বিন্দুতে আসবে, কমন যে মিস্টেক প্রাসের বেলায় সর্বোচ্চ বিন্দুতে বেগ কিন্তু শূন্য না, সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে অনুভূমিক বেগ। তাহলে সর্বোচ্চ বিন্দুর যে বেগ এটা যদি ভি হয়, ভিটা হচ্ছে এখানে আদি বেগের অনুভূমিক উপাংশ। তাহলে আদি বেগের যে অনুভূমিক উপাংশটা আছে সেটা হচ্ছে v0 cos 45 ডিগ্রি, দ্যাট ইজ v0/√2। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমার বেগ ভি সমান v0/√2। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যে গতিশক্তি কে ইকুয়ালস টু যদি বলি হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে v0/√2 হোল স্কোয়ার। তার মানে হাফ এম ভি নট স্কোয়ার ইন্টু এখানে একটা হাফ। তাহলে হাফ এম ভি নট স্কোয়ার মানে হচ্ছে তাহলে হাফ এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় যে বস্তুটা আছে প্লাসটা আছে এর গতিশক্তি। তাহলে অ্যান্সার কত? e/2। জাস্ট একটু মনে রাখলেই হয় সর্বোচ্চ উচ্চতায় গতিপথটা অনুভূমিক হয়ে যায়। সুতরাং প্লাসের সর্বোচ্চ উচ্চতায় কখনোই কিন্তু বেগ শূন্য না, প্লাসের সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বেগ শূন্য, অনুভূমিক বেগ আছে। আর অনুভূমিক বেগটা হচ্ছে নিক্ষেপের সময় যে অনুভূমিক উপাংশ আছে বেগের সেটা সমান। ওকে, চলুন সেকেন্ড কোশ্চেনে আসি। ভিন্ন ভিন্ন চারটি পাত্রে নিম্নলিখিত গ্যাসগুলোর প্রতিটির 0.5 মোল রাখা হয়েছে, কোন গ্যাসটির তাপমাত্রা সর্বোচ্চ হবে? এখানে অ্যান্সার অপশনে দেখেন প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদাভাবে আয়তন এবং চাপ দেওয়া আছে। তাহলে ভিন্ন ভিন্ন আয়তন এবং চাপে সমান মোল সংখ্যার গ্যাস রাখা হয়েছে। তাহলে আমরা বাই ডিফল্ট জানি পিভি সমান এনআরটি। এখন যেহেতু মোল সংখ্যা এন সমান আর ধ্রুব, তাহলে টি সরাসরি পি এবং ভি এর গুণফলের সমানুপাতিক। তাহলে এখান থেকে পিভি এর গুণফল যার বেশি হবে তার তাপমাত্রা বেশি হবে। তাহলে চলেন দেখেন সবারই আয়তন একে এককে, সবারই চাপ একে এককে, শুধু আমরা গুণ করে দেখব গুণফল কার বেশি। 3 300 গুণ করলে 900 হয়, 6 160 গুণ করলে 960 হয়, 8 120, 8 বারং 96 গুণ করলে 960 হয়, 4 250 গুণ করলে 1000 হয়। চমৎকার, এখানে গুণফলটা সবচেয়ে বেশি পিভি এর। তাহলে 4 লিটার আর্গন 250 কিলো প্যাসকেল চাপে যে আছে এই চারটার মধ্যে এইটার তাপমাত্রা সবচেয়ে বেশি, কারণ পি আর ভি এর গুণফল সবচেয়ে বেশি। দেখছেন কত সহজ কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটায় আসি আমরা। একটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট ভরহীন স্প্রিংকে সংকুচিত করে এম ভরের একটি বলকে নিক্ষেপ করা হলো। তাহলে স্প্রিংটাকে সংকুচিত করেছেন, তারপর এম ভরের একটা বলকে নিক্ষেপ করেছেন। বলটিকে ভি বেগ অর্জনের জন্য স্প্রিংটিকে কি পরিমাণ সংকুচিত করতে হবে? তাহলে স্প্রিংটাকে আমি যদি এক্স পরিমাণ সংকুচিত করি, হাফ কে এক্স স্কোয়ার সংকোচনের শক্তি ইকুয়ালস বলটা নিক্ষেপের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ হাফ কাটাকাটি হয়ে যায়, কে এক্স স্কোয়ার সমান হবে এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম বাই কে ইন্টু ভি স্কোয়ার। সুতরাং এক্স ইকুয়ালস টু ভি রুট ওভার এম বাই কে। খুবই সহজ একটা কোশ্চেন, কিছুই না, কোনো ঝামেলা নাই। আসেন
পরের কোশ্চেনটা, এটাও বেশ চমৎকার একটা কোশ্চেন, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে আসা। একটি মিটার স্টিক 0.86 গতিতে একজন পর্যবেক্ষককে অতিক্রম করে। তাহলে মিটার স্টিকের বেগ হচ্ছে 0.8 তাহলে এর আদি দৈর্ঘ্য বা স্থির অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। প্রশ্ন হচ্ছে পর্যবেক্ষকের প্রসঙ্গ কাঠামোতে, অবজারভার হচ্ছে পর্যবেক্ষকটা, পর্যবেক্ষককে অতিক্রম করতে স্টিকটির কত সময় লাগবে। তাহলে পর্যবেক্ষক দৈর্ঘ্য কিন্তু 1 মিটার দেখবেন না, পর্যবেক্ষকের কাছে দৈর্ঘ্য L = L0 √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে L0 হচ্ছে 1 মিটার, √1 মাইনাস 0.8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার কাটাকাটি হলে 0.8 হোল স্কোয়ার মানে 0.64, তার মানে 1 ইন্টু √0.36, তার মানে 0.6 মিটার। তাহলে দৈর্ঘ্যটা পরিবর্তিত দৈর্ঘ্য 0.6 মিটার। তাহলে এই 0.6 মিটার যাচ্ছে কত সময়ে? তাহলে টাইম টি = L ডিভাইডেড বাই বেগ ভি, 0.6 ডিভাইডেড বাই ভি হচ্ছে 0.8 তাহলে 0.6 এবং 0.8 কাটাকাটি করলে আমার কিন্তু উপরে 6 ডিভাইডেড বাই 8 ইন্টু 3 ইন্টু 10⁻8, তাহলে 6/24 1/4 ইন্টু 10⁻−8। এখানে একটু খেয়াল করি অ্যান্সার অপশনগুলো ন্যানো সেকেন্ডে, তাহলে 10⁻9 নিয়ে আসে এখানে একটা, তাহলে এখানে একটা 10 দিয়ে গুণ করে দিই, 10/4 মানে 2.5 ন্যানো সেকেন্ড, কাজ শেষ। 2.5 ন্যানো সেকেন্ডে স্টিকটা পর্যবেক্ষককে অতিক্রম করে। এবার আসি, দেখেন একজন শিক্ষার্থীকে দুটি ভিন্ন ভিন্ন রোধ R1 এবং R2 দেওয়া হয়েছে, এগুলোকে বিভিন্নভাবে সংযোগ করে সে 3, 4, 12 এবং 16 ওহম রোধ তৈরি করতে পারে। R1 R2 মান কত? খুবই সহজ কোশ্চেন। কেন সহজ একটু দেখেন, 3, 4 যোগ করে জীবনেও 16 হবে না, বাদ। 2, 12 যোগ করে 16 হয়, হবে না, বাদ। 3 আর 16 যোগ করে হয় 19, বাদ। 4, 12 যোগ করে হয় 16, হবে। এখন একটা জিনিস খেয়াল করি, 4, 12 আপনি আলাদাভাবে 4 ওহম নিলে এখানে 4 ওহম পাবেন, আলাদাভাবে 12 ওহম নিলে এখানে 12 ওহম পাবেন, 4 আর 12 যোগ করলে 16 ওহম পাবেন। এবার 3 ওহম কিভাবে পাবো? খুবই সিম্পল, আর পি = 4 গুণন 12 ডিভাইডেড বাই 4 যোগ 12, 48/16, 3 ওহম। এই যে দেখেন 3 ওহমও পেয়ে গেছেন। সো এটা একটা সিলি কোশ্চেন ছিল, সহজ কোশ্চেন ছিল। ওকে, এই কোশ্চেনটাও বেশ মজার কোশ্চেন। বোরের মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুতে Rn ব্যাসার্ধে ইলেকট্রনের রৈখিক ভরবেগ কোনটি? তাহলে n-তম কক্ষপথে Rn হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, রৈখিক ভরবেগ জানতে চাওয়া হয়েছে। কৌণিক ভরবেগ L = mv/Rn এবং এইটা = nh/2π আমরা পড়ে আসছি। তাহলে এখান থেকে আমরা পাবো mv/Rn = NH কাট। কিভাবে? h/2π হচ্ছে h কাট, প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। তাহলে এখন এখান থেকে আমার দরকার কি? রৈখিক ভরবেগ, mv দরকার। mv হচ্ছে রৈখিক ভরবেগ, NH কাট ডিভাইডেড বাই Rn। এই যে দেখেন NH কাট ডিভাইডেড বাই Rn, এটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ। এরপর ছিল দুইটা বাইনারি সংখ্যার গুণফল। একটু মাথা ঠান্ডা রেখে এটা ইজিলি করে ফেলা যায়। দুটি বাইনারি সংখ্যা 1 এবং 101.10 এর গুণফল নিচের কোনটা? চলেন আমরা একটু দেখি। আমি গুণ করার সময় এটা হচ্ছে 1 2 3 4 5 6 6 ডিজিটের একটা সংখ্যা, আর একটা হচ্ছে 5 ডিজিটের একটা সংখ্যা। আমি একটু কাজটা করার সময় একটু টেবুলার ফর্মে করব আপনাদের বোঝার সুবিধার্থে। চলেন আমি একটা টেবিল আঁকি। এখানে টেবিলটায় আমি যে কাজটা করব, 1 2 3 4 5 6 7। কেন এভাবে করছে একটু পরে আপনারা বুঝবেন। এইভাবে করার সুবিধাটা কি একটু পরে আপনারা টের পাবেন, যে অ্যাকচুয়ালি তাড়াহুড়ার মধ্যে পরীক্ষার হলে আপনারা যখন ক্যালকুলেশন করেন কোন ঘর কোথায় আছে এলোমেলো হলে অ্যান্সার ভুল হয়। 1 আর হচ্ছে 101.10।
আমি একটা ঘর বাদ রাখবো, এখানে একটা ঘর রাখবো ক্যারির জন্য, যে কতটুকু ক্যারি হচ্ছে সামনে সেটার জন্য এক ঘর বাদ রাখবো। এবার আমরা যখন গুণ করতে যাচ্ছি নিচে 1 2 3 4 5 5টা ঘর দিয়ে গুণ হবে, তাহলে আমরা এখানে 5টা যেহেতু গুণ হবে এক ঘর করে ডানে সরবো, এরকম আমি 5 ঘর রেখে দিব। চলুন এখন গুণ করি। দেখেন শুরুতেই 0 দিয়ে গুণ করলে সবগুলা 0 হয়ে যাবে, 1 2 3 4 5 6, 0 দিয়ে গুণ করলে 6টা 0 পাচ্ছি। ওকে, তারপর 1 দিয়ে গুণ করলে যা আছে এক্স্যাক্টলি তাই পাচ্ছি, 1 দিয়ে গুণ করলে যা আছে এক্স্যাক্টলি তাই, 1 1 1 0 1 1, দেখেন এই যে এক ঘর ডানে সরে গেছি কিন্তু। তারপর আবার 1 দিয়ে গুণ করলে 1 1 1 0 ডাবল 1, এরপর 0 দিয়ে গুণ করলে সবগুলা 0 0 0 0 0 0 0, আবার শেষে 1 দিয়ে গুণ করলে 1 1 1 0 ডাবল 1। এই হচ্ছে গিয়ে অবস্থাটা আমাদের। তাহলে আমরা এটা করলাম। এইবার আমরা যোগ করব এবং ক্যারিগুলোকে রাখবো। চলেন দেখি। 0 এখানে এসে 0 বসে, কিছুই নাই, ক্যারি 0, এখানে ক্যারি কত 0। 0 1 যোগ করলে 1 হয়, ক্যারি কত 0। 0 1 1 যোগ করলে 1 1 1 0 হয়, ক্যারি কত 1। 1 1 1 0 হয়, ক্যারি কত 1। 1 1 1 0 আর 1 1 1 হয়, ক্যারি কত 1। 1 1 1 0 1 1 1 ডাবল 0, তাহলে 0 বসবে, ক্যারি কত হবে 1 0, এখানে ক্যারি হবে 1 0। 1 0 1 1, তারপর হচ্ছে আবার আরেকটা 1 আছে, তাহলে 1 1 আর 1 1 0 0, তাহলে 0 বসবে, ক্যারি কত 1 0। 1 0 1 1 1 ডাবল 0, আবারও ক্যারি কত এখানে 1 0। 1 0 এবং 1 1 1, ক্যারি কত, ক্যারি হচ্ছে এখানে 1 1 আর 1 ক্যারি করলে 1 0 হয়, তাহলে 1 0 1 0 0 1 1 0 1 0 0 1, এরপর দশমিক বসবে কত ঘর পরে 1 2 3 4 1 2 3 4, এখানে এসে দশমিক। তাহলে একটু মিলাই, 1 0 1 0 0 1 কোথায় আছে, 1 0 1, এখানে তো 1 0 1 নাই, 1 0 1 আছে, 0 0 1 নাই, 1 0 1 0 0 1 0.001, দেখেন 1 0 1 0 0 1 1 0 1 0 0 1, এটা হচ্ছে আমাদের সি নাম্বার অ্যান্সার। শেষ, সামার ক্যারি করলেই হয়ে যায়। ওকে, সো একটু মাথা ঠান্ডা রেখে যদি করেন হয়ে যাবে। এইভাবে বক্স লেআউট করলে আপনার অ্যাকচুয়ালি কোন ঘরে কি আছে এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, চলেন, এই কোশ্চেনটা হচ্ছে অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্ম থেকে স্থিতিস্থাপকতা অংশ থেকে আসছে। এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি সিলিন্ডার আকৃতির তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক ও পীড়ন যথাক্রমে ওয়াই ও এস দেওয়া আছে। তাহলে ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে ওয়াই, পীড়ন দেওয়া আছে এস। তাহলে পীড়ন যদি এস দেওয়া থাকে তারটিতে সঞ্চিত মোট স্থিতিস্থাপক শক্তি কত হবে। এখন আমরা জানি শক্তি ই ইকুয়ালস টু হাফ ইন্টু পীড়ন এস ইন্টু বিকৃতি এল প্রাইম বাই এল মাল্টিপ্লাইড বাই আয়তন এ এল। এইভাবে কেন লিখতেছি, কারণ হচ্ছে দেখেন এখানে আমাদের যে অ্যান্সার অপশনগুলা, এই অ্যান্সার অপশনে কিন্তু পীড়ন এসটা আছে, তাহলে আমাকে অবশ্যই পীড়ন রেখে করতে হবে। ওয়াই এল স্কোয়ার বাই 12 দিয়ে করা যাবে, কিন্তু আমার যেহেতু অ্যান্সার অপশনে এস অলরেডি আছে, তাহলে এসকে রেখে নিয়ে আমি কাজ করব। তাহলে দেখেন হাফ ইন্টু এস ইন্টু এল প্রাইম বাই এল ইন্টু এ এল। ওকে, এখন আসি আমাদের এইখানে এল আর এল কাটাকাটি যায়, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা হচ্ছে একক আয়তনে কৃত কাজ বা সঞ্চিত শক্তি, সেটাকে কি দিয়ে গুণ করছি, আয়তন দিয়ে গুণ করছি। এবার এল আর এল কেটে দেন, তাহলে হাফ ইন্টু এ এস ইন্টু এল প্রাইম। এবার এল প্রাইমের মানটা আমি বসাবো, কিভাবে বসাবো দেখেন, ওয়াই ইকুয়ালস টু পীড়ন এস ডিভাইডেড বাই বিকৃতি এল প্রাইম বাই এল। তাহলে এখান থেকে এল প্রাইম বাই এল সমান পাবো এস বাই ওয়াই, তাহলে আমরা এল প্রাইম পাবো এস বাই ওয়াই ইন্টু এল। তাহলে এল প্রাইম হচ্ছে হাফ ইন্টু এ এস
ইন্টু এল প্রাইম হচ্ছে এস বাই ওয়াই ইন্টু এল। তাহলে আমরা যেটা পাচ্ছি উপরে এস স্কোয়ার এ এল ডিভাইডেড বাই 2y। দেখি তো এস স্কোয়ার এ এল বাই 2y ডিরেক্টলি চলে আসছে সি নাম্বার অ্যান্সার। কাজ শেষ। ওকে, এটা খুব জেনারেল ম্যাথ, এটা সবাই পারেন কারণ সবাই করছেন, বই থেকে তুলে দিছে। যদি দুটো ভেক্টরের যোগফল এবং তাদের বিয়োগফলের মান সমান হয় তবে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সবাই জানেন এটা 90 ডিগ্রি। তারপরেও কিভাবে আসে, এ বি ভেক্টরের যোগফল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা ইকুয়ালস টু বিয়োগফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। তাহলে এখান থেকে 4ab cos alpha equals to 0. So cos alpha equals to 0. কেন? কারণ a এবং b ভেক্টরের মান শূন্য হতে পারে না। ভেক্টরের মান কখনো কি হয় না? শূন্য হয় না। cos alpha 0 মানে আলফা হচ্ছে 90 ডিগ্রি। শেষ। এইটা একটা মজার কোশ্চেন। নিচের কোন লজিক গেটটি, এটা লজিক না লজিক গেট হবে, বানান মানে হচ্ছে এটা ঠিক করে দিচ্ছি, এটা আসলে লজিক গেট। নিচের কোন লজিক গেটটি এটা অ্যাকচুয়ালি ল হবে নিচের কোন লজিক গেটটি ডান দিকে প্রদর্শিত সার্কিটের সমতুল্য। এই নর অর অ্যান্ড ন্যান্ড কোনটা অ্যাকচুয়ালি এই সার্কিটের সমতুল্য? একটু তাকায় দেখেন, এগুলো কি ডায়োড না? তাহলে ডায়োডগুলো অন হবে যদি এ আর বি হাই হয় ভোল্টেজটা। তার মানে এ বা বি এর যে কোনো একজন যদি হাই হয় সিতে আউটপুট পাবো। তাহলে এ বি এর যে কোনো একজন হাই হচ্ছে, তার মানে কি দুটো সুইচের ডায়োডটা কি সুইচ হিসেবে কাজ করে, দুটো সুইচের যে কোনো একটা অন হয়েছে আউটপুট হাই হয়েছে, অবশ্যই অর গেট। কাজ শেষ। সো এ বি এর যে কোনো একটা ইনপুট হাই হয়ে গেলেই আউটপুট পাবো, এই কারণে আমরা এটা কি বলছি, অর গেট। পুরো প্রশ্নপত্রের সবচেয়ে কনফিউশন তৈরিকারী প্রশ্ন এটা। একটি তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে ধনাত্মক কাজ করে, ডিডাব্লিউ পজিটিভ, এবং তাপ হারায়, ডিকিউ নেগেটিভ। তাপ গ্রহণ করছে না। এখন ইঞ্জিনের নর্মালি বেসিক প্রিন্সিপাল কি, ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে বাইরে থেকে তাপ গ্রহণ করব, সেই তাপের একটা অংশ অন্তস্থ শক্তি বাড়াবে আর একটা অংশ দিয়ে সে কৃত কাজ সম্পাদন করবে। এখন ধনাত্মক কাজ করতেছে, সিস্টেম দ্বারা কাজ হচ্ছে, কিন্তু বাইরে থেকে সে কোনো তাপ গ্রহণ করতেছে না, তাপ সে হারাচ্ছে। তাহলে এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের লঙ্ঘন। সুতরাং আমার ওপিনিয়ন এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লঙ্ঘন করে। এই কোশ্চেনটার অ্যাকচুয়ালি কোনো অ্যান্সার অপশন দেওয়া ছিল না। খেয়াল করেন, এম ভরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘুরে, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ আর। যদি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি হয়, উপগ্রহের কক্ষপথে গতি ভি সমান √r জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, কিন্তু এখানে এইচটা হচ্ছে এক্স। তাহলে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এক্স। তাহলে জি এম বাই আর স্কোয়ার হচ্ছে জি, তাহলে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এক্স। তাহলে এটা জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এক্স হলে অ্যান্সার হতো। তাহলে এখানে ব্ল্যাঙ্ক, অ্যান্সার অপশন নাই। তাহলে এখানে যারা ব্ল্যাঙ্ক রাখছেন তারা প্রত্যেকেই নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। পরের কোশ্চেনটা বেশ মজার কোশ্চেন। দেখেন, M1 ও M2 ভরের দুটি বস্তুর উপর একটি নির্দিষ্ট বল F প্রয়োগে যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 3.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হলে, তাহলে F ডিভাইডেড বাই M1 ইকুয়ালস টু 12, F ডিভাইডেড বাই M2 ইকুয়ালস টু 3.3। জিজ্ঞেস করা হলো M2 মাইনাস M1 ভরের বস্তুর উপরে একই বল F প্রয়োগ করা হলে ত্বরণ কত হবে? A সমান F ডিভাইডেড বাই M2 মাইনাস M1। তাহলে M2 সমান কত? এখান থেকে দেখেন M2 ইকুয়ালস টু F বাই 3.3 মাইনাস M1 হচ্ছে F বাই 12। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি F গুলাকে যদি উপরে নিচে কেটে দিই 1 ডিভাইডেড বাই 1 বাই 3.3,
-1/12, এখান থেকে যেটা পাবো আমরা 12 × 3.3, এখানে উপরে থাকতেছে 12 - 3.3, উপরে 1, তাহলে 12 × 3.3 ডিভাইডেড বাই 12 - 3.3। কিন্তু অ্যান্সার অপশনে এরকম কি আছে একটু দেখি। অ্যান্সার অপশনে 12 মাল্টিপ্লিকেশন CRD আছে, তাহলে CD এর একটা অংশ হবে, একটা অ্যান্সার হবে। চলেন অ্যান্সারটা এখন বের করব। তাহলে 12 × 3.3, 12কে রেখে দিব, 3.3 12 3.3 এগুলোকে রিপ্লেস করব। তাহলে দেখেন 12 - 3.3, আমি এটাকে ওই পাশে লিখব। তাহলে দেখেন 12 × 3.3 মানে কত? 3.3 মানে F/m2 ডিভাইডেড বাই 12 মানে F/m1 মাইনাস F/m2। তাহলে আবারও F গুলা কেটে দিই, 12 × 1/m2 ডিভাইডেড বাই নিচে লসাগু হবে m1 m2 মাইনাস m1। তাহলে কাটাকাটি করে আলটিমেটলি যেটা থাকবে 12 m1 ডিভাইডেড বাই m2 মাইনাস m1। তাহলে 12 m1 ডিভাইডেড বাই m2 মাইনাস m1, এটা হচ্ছে অ্যান্সার। তো একটু জাস্ট রিপ্লেসমেন্ট করলেই অ্যান্সার পেয়ে যাওয়া যায়। ওকে, এটাও ইন্টারেস্টিং কোশ্চেন। একটি সমান্তরাল পাত ধারককে চার্জ করার ফলে পাত দুটির মধ্যে x ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। তাহলে V1 = x, C1 = A epsilon ডিভাইডেড বাই D1। উক্ত ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে বিভব পার্থক্য দ্বিগুণ করা হলো। তাহলে আমাদের এই মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করব। তাহলে C2 = A epsilon ডিভাইডেড বাই D1/2, তার মানে C2 = 2C1। আর বিভব পার্থক্য V2 হচ্ছে ডাবল। জিজ্ঞেস করা হলো এই দুই অবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত কত হবে। তাহলে E1 = U2 = half C1 V1 স্কোয়ার half C2 V2 স্কোয়ার। তাহলে হাফ C1 তার মধ্যে আছে V1 স্কোয়ার, তার মানে x স্কোয়ার, হাফ C2 মানে 2C1, V2 হচ্ছে 2x হোল স্কোয়ার। তাহলে হাফ C1 x স্কোয়ার অনুপাত 2 আর 4 8, 8 × হাফ C1 x স্কোয়ার। তাহলে 1:8 হচ্ছে আমাদের এখানে রেশিও বা অনুপাত। তাহলে আমাদের চার্জ যে সঞ্চিত হচ্ছে এই জন্য শক্তির অনুপাত 1:8। এরপরের যে কোশ্চেনটা এমসিকিউ এর লাস্ট কোশ্চেন, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎসের আলোর কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হয় ডোরার প্রস্থের কি পরিবর্তন হবে। ডোরা প্রস্থ ΔX = λD/A, সব কিছু অপরিবর্তিত রাখছেন, আপনি কম্পাঙ্ক দ্বিগুণ করবেন। তাহলে C = F ল্যামডা, F যদি ডাবল হয় ল্যামডা তখন হাফ হবে, আর ল্যামডা হাফ হলে ΔXও হাফ হয়ে যাবে। তাহলে ΔX হয়ে যাবে অ্যাকচুয়ালি হাফ আগের তুলনায় যে λD/A, এটা ΔX প্রাইম। তাহলে ΔX প্রাইম = হাফ ΔX, যেহেতু ল্যামডাটা হাফ হয়ে গেছে তাহলে আমাদের আগের তুলনায় অর্ধেক হয়ে যাবে। দেখেন এই 15টা কোশ্চেনের মধ্যে একটা প্রশ্ন ছিল শুধু যেটা একটু কনফিউজিং, তাপগতিবিদ্যার, বাকি সব কোশ্চেন কিন্তু ইজি কোশ্চেন। চলেন রিটেন সেগমেন্টে যাই, দেখি কি অবস্থা। লিখিত পরীক্ষার প্রথম কোশ্চেনটা দেখতে অনেক কঠিন, কিন্তু প্রশ্নটার সমাধান খুবই সহজ। অনুভূমিকভাবে চলমান একটা আলফা কণা, তাহলে একটা আলফা কণা অনুভূমিকভাবে চলতেছে, এটা হচ্ছে m(α) = 4u। সে চলমান অবস্থায় কি করলো, একটা স্থির অক্সিজেন নিউক্লিয়াস m(O) যেটা 16u এর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের ফলে আলফা কণা 60 ডিগ্রি কোণে উপরের দিকে চলে যায়। তাহলে আলফা কণা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কণা 60 ডিগ্রি কোণে উপরের দিকে ধরলাম v বেগে চলে গেছে। আর অক্সিজেন নিউক্লিয়াস যেটা আছে সে নিউক্লিয়াসটা 30 ডিগ্রি কোণে নিচের দিকে যাচ্ছে। অক্সিজেন নিউক্লিয়াসটা নিচের দিকে যাচ্ছে 30 ডিগ্রি কোণে, এখানে 30 ডিগ্রি কোণে নিচের দিকে যাচ্ছে এবং তার বেগ দেওয়া আছে √3 × 10⁵। জিজ্ঞেস করা হয়েছে আলফা কণার চূড়ান্ত গতিবেগ নির্ণয় করো। খুবই সিলে একটা কোশ্চেন, জাস্ট ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা দেখব। তাহলে ওয়াই অক্ষ বরাবর
আমরা যদি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি, ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ 0, ওয়াই অক্ষে আদি ভরবেগ কত? 0। এখানে শেষ ভরবেগ আলফা কণার ভর যেটা এম অফ আলফা ইন্টু ভি সাইন 60 ডিগ্রি প্লাস এম অফ অক্সিজেন ইন্টু √3 ইন্টু 10⁵ ইন্টু সাইন -30, নিচের দিকে যাচ্ছে অ্যাঙ্গেলটা -30। তাহলে এখন 0 ইকুয়ালস টু এম আলফা মানে 4u ইন্টু ভি সাইন 60 ডিগ্রির মান √3/2 মাইনাস এম জিরোটা হচ্ছে 16u ইন্টু √3 ইন্টু 10⁵ ইন্টু হাফ। তাহলে আমরা কমন ফ্যাক্টরগুলা 4u √3/2 এগুলো যদি বাদ দিয়ে দেই, 0 ইকুয়ালস টু এখানে শুধু ভি 4√3/2u বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখানে একটা 4 বাদ দিয়ে দিয়েছি। 4 বাদ দিয়ে দিলে এখানে 4 থাকে, √3 2 কাটাকাটি করে ফেলেছি, 4 ইন্টু 10⁵, তাহলে বেগ ভি হবে 4 ইন্টু 10⁵ মিটার/সেকেন্ড। খুবই সিম্পল একটা কোশ্চেন এবং সিলি কোশ্চেন, এবং ক্যালকুলেটর ছাড়াই দেখেন খুব সহজভাবে সলভ করা গেল। শেষ। দ্বিতীয় যে প্রশ্নটা আছে এটাও বেশ মজার একটা প্রশ্ন। একটি 10 কিলোগ্রাম ভরের বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল, বস্তুটির ত্বরণ তার অবস্থানের ফাংশন হিসেবে চিত্র দেখানো হয়েছে। এটা অবস্থান হবে, বুঝে নিন। বস্তুটি x সমান 0 মিটার থেকে x সমান 8 মিটার পর্যন্ত অতিক্রম করলে এর উপর মোট কৃত কাজ কত? ত্বরণ এ মিটার/সেকেন্ড² দেওয়া আছে, এক্স হচ্ছে মিটারে দেওয়া আছে। এখন আমরা এখানে দেখতেছি পরিবর্তনশীল ত্বরণ, তার মানে বলটা পরিবর্তনশীল। তাহলে কৃত কাজ W = ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এখন ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স মানে অ্যাকচুয়ালি এম ইন্টিগ্রেশন অফ এডিএক্স, আর ইন্টিগ্রেশন অফ এডিএক্স মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে হচ্ছে এই যে রেখাটা আছে এই রেখার নিচের ক্ষেত্রফল। এটা কি একটা ত্রিভুজ না? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, সেটাকে ভর এম দিয়ে গুণ করে দিব। ভর এম কত? ভর এম হচ্ছে 10 কেজি। ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি 8, উচ্চতা কত? 20। তাহলে এখানে 160 1600/2 800 জুল কৃত কাজ। কাজ শেষ। দেখছেন কত সিলি কোশ্চেন। এরপর আবারও তাপগতিবিদ্যা থেকে একটা কোশ্চেন। তাপগতিবিদ্যার কোশ্চেনগুলো একটু কনফিউজিং করে রাখছে। দেখেন এই কোশ্চেনটা একটু খেয়াল করেন। একটা কার্নো ইঞ্জিন 900 কেলভিন এবং 300 কেলভিন তাপমাত্রার মধ্যে কাজ করে। ইঞ্জিনটা প্রতি চক্রে 0.25 সেকেন্ড সময়ে 1200 জুল কাজ করে। উচ্চ তাপমাত্রার তাপাধার থেকে নিম্ন তাপমাত্রার তাপাধারে শক্তি স্থানান্তরের ফলে একটি চক্রে কার্যকরী পদার্থের এন্ট্রপি কত পরিবর্তন হয়? এন্ট্রপির পরিবর্তন জানতে চাওয়া হয়েছে। এখন দেখেন তাপটা বর্জিত হচ্ছে কোথায়? তাপটা বর্জিত হচ্ছে নিম্ন তাপমাত্রার তাপাধারে। তাহলে নিম্ন তাপমাত্রার যে তাপাধার আছে সেখানে এন্ট্রপির পরিবর্তন ডেল এস সমান QL/TL। আমাকে কিউএলটা খুঁজে বের করতে হবে। তাহলে কিউএল বের করলে আমি পেয়ে যাব ডেল এস, কারণ টিএল অলরেডি জানা। এখন দেখেন এখানে ইটা ইকুয়ালস টু 1 মাইনাস TL/TH। তাহলে 1 মাইনাস TL হচ্ছে 300, TH হচ্ছে 900। তাহলে 900 মাইনাস 300 600/900, 2/3 হচ্ছে ইটা। এখন দেখেন 1200 জুল কাজ করতেছেন আপনি। তাহলে 1200 জুল যদি কাজ করেন, W ইকুয়ালস টু QH মাইনাস QL, এই W সমান 1200। এখন ইটা সমান কত দেওয়া আছে? 2/3। এখন একটা জিনিস দেখি, ইটা ইকুয়ালস টু 1 মাইনাস QL/QH আবার। তাহলে 2/3 ইকুয়ালস টু 1 মাইনাস QL/QH। তাহলে এখান থেকে QL/QH ইকুয়ালস টু 1/3। সো QL সমান 3QH, সরি QL সমান QH/3, QL সমান QH/3 বা QH সমান 3QL। তাহলে QH সমান কত? 3QL। তাহলে 3QL মাইনাস QL, তাহলে 2QL।
সো কিউএল সমান হচ্ছে এখানে কত 1200 ডিভাইডেড বাই 2 মানে 600। তাহলে কিউএল হচ্ছে 600, টিএল হচ্ছে 300, 2 জুল পার কেলভিন। এটা হচ্ছে আমার এনট্রপির পরিবর্তন। অ্যান্সার হয়ে গেল। লাস্ট যে ম্যাথটা রিটেনে আসছে সেটাও সহজ ম্যাথ, একেবারে সহজ। দেখেন, পাশের চিত্রে প্রদত্ত বর্তনীতে ব্যাটারিটির অভ্যন্তরীণ রোধ নগণ্য হলে রোধ আর কর্তৃক ক্ষয়প্রাপ্ত বৈদ্যুতিক ক্ষমতা মিলিওয়াট এককে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে 9 ভোল্ট একটা ব্যাটারি যার অভ্যন্তরীণ রোধ নগণ্য, 6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সে সাপ্লাই দিচ্ছে, তাহলে 0.5 কিলো ওহম এই তার দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা কত হবে? 0.5 ইন্টু 6 মানে 3 ভোল্ট। তাহলে এখানে যদি 3 ভোল্ট ব্যয় হয়, এই যে এ আর বি এর মাঝখানের যে ভোল্টেজটা VAB ইকুয়ালস টু 9 ভোল্ট মাইনাস 3 ভোল্ট, 6 ভোল্ট। তাহলে VAB 6 ভোল্ট হয়ে গেছে, ইজি। এবার একটু দেখি, এখানে 6 ভোল্ট আছে, তাহলে এখানে যে কারেন্ট আছে কারেন্টটা কত? এখানকার কারেন্টটা যদি I হয়, I ইকুয়ালস টু 6 ভোল্ট ডিভাইডেড বাই 3 কিলো ওহম মানে 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে I যদি হয় 2 মিলি অ্যাম্পিয়ার, 6 মিলি অ্যাম্পিয়ারের 2 মিলি অ্যাম্পিয়ার এখান দিয়ে যাচ্ছে, তাহলে এখানে কত যাচ্ছে? এটা যাচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইখানে যদি যায় হচ্ছে আমাদের 4 মিলি অ্যাম্পিয়ার, এইখানে দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 6 ভোল্ট। তাহলে PAB ব্যয়িত ক্ষমতা ইকুয়ালস টু VAB 6 ভোল্ট ইন্টু এর দুই প্রান্তের যে কারেন্টটা, সেই কারেন্টটা হচ্ছে আমাদের এইখানকার যে কারেন্টটা, এটা 4 মিলি অ্যাম্পিয়ার, VAB ইন্টু 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে VAB হচ্ছে 6 ইন্টু 4 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 24 মিলি ওয়াট। অ্যান্সার। তাহলে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2025-26 সালের যে প্রশ্ন, পদার্থবিজ্ঞান অংশের সমাধান। ওকে, সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।